বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে ডেস্টিনির বর্তমান প্রেক্ষাপটের একটা দারুণ সিমিলারিটি আছে। তো সেই সিমিলারিটি কি, মানে মিল আছে আর কি। তো সেই মিলটা কি, ওইটা আজকে আমরা একটু খুঁজে বাইর করব। চলেন শুরু করি আলোচনা। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে এখন কি চলতেছে। বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বিষয়ই চলতেছে, কি বলতে পারবেন? মানে ইউনুস খেদাও, নির্বাচন দাও, নির্বাচন নির্বাচন। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কিন্তু এখন এই একটা বিষয়ই চলতেছে। মানে সমস্ত রাজনৈতিক দলগুলার কি বক্তব্য? ইউনুস খেদাও, নির্বাচন দাও। এই মানে এখন এটাই জিকির চলতেছে আর কি। কারণটা কি? কারণটা হলো ইউনুস সরকার ক্ষমতায় থাকার কারণে এই রাজনৈতিক যে দলগুলো আছে এরা তো ধরেন মানে মন মতো কিছু করতে পারতেছে না। মানে ধরেন টেন্ডারবাজি বলেন, চান্দাবাজি বলেন, তারপরে ধরেন ধান্দাবাজি, এই সে হাবিজাবি, মানে ধান্দাপাতি যা খুশি তাই তারা করতে পারতেছে না। মানে ইউনুস সরকার বা এই যে এই অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার ক্ষমতায় থাকার কারণে ওই বাংলাদেশের রাজনৈতিক দলগুলা মানে মাখনে কামড় বসাইতে পারতেছে না। এই কারণে এদের মেজাজ মুজাজ খুব খারাপ। হেরা ইউনুস সরকারের উপরে পুরো বিলা হয়ে আছে। মানে ইউনুস সরকার হইতেছে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলার কাবাবে হাড্ডি। মানে এরা কাবাবে কামড় দেয় আর হাড্ডির এই কামড়, এই হাড্ডির কারণে এটা খাইতে পারতেছে না। এই কারণেই কিছু হইলে এরা খালি সিক্কুর পারতেছে, নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। কিন্তু দেশ কিন্তু ভাই ভালোভাবে চলতেছে, চলতেছে না? অনেক ভালোভাবে চলতেছে। তো দেশ এত ভালোভাবে চলতেছে, কিন্তু ইউনুস সরকারের এই কার্যক্রমের কারণে রাজনৈতিক দলগুলো তো মাখনে কামড় যেহেতু বসাইতে পারতেছে না, এই কারণে হেগো মন ভালো নাই, এদের মনটা খুবই খারাপ, খুবই খারাপ। বিপরীতে দেখেন ইউনুস সরকার এই ক্ষমতায় থাকার কারণে জনগণ কিন্তু ভালো আছে। মানে রাজনৈতিক যে দলগুলা হেরা ইউনুস সরকার থাকার কারণে হেরা খারাপ আছে, কিন্তু জনগণ কিন্তু ভালো আছে, অনেক ভালো আছে। জনগণ এখন শান্তিতে দিন কাটাইতেছে, 2-4টা ডাইল ভাত খাইতেছে। যেমন দেখেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু অনেক কমছে রমজান মাসের এই সিচুয়েশনে। গতবারের তুলনায় এবার আপনারা একটু মিলাই দেখেন, অনেক দাম টাম অনেক কিছু কিন্তু কমছে। রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল ছিল, মুদ্রাস্ফীতি কমছে, রেমিটেন্স বাড়তেছে। রেমিটেন্স মনে হয় প্রায় $3 বিলিয়ন আছে এই এক মাসেই, আপনারা একটু খোঁজ নিলে দেখবেন। তারপরে রিজার্ভ বাড়তেছে, রিজার্ভ মনে হয় 25 বিলিয়নে যা ঠেকছে। তারপরে ধরেন কোনো সিন্ডিকেট বাণিজ্য নাই এই রমজান মাসে, বাজার ক্ষেত্রে বলেন, রাস্তাঘাটের ক্ষেত্রে বলেন, যানজটের কোনো ঝামেলা নাই। মানে সবকিছু একটা সুন্দর সিস্টেমাইজ ওয়েতে চলতেছে উইদাউট এনি সিন্ডিকেট। তারপরে ধরেন যে দেখছেন সৌদির টিকিটের দাম কিন্তু কমছে, অনেক কমছে। মানে টিকিটের দামও অনেক কমতেছে, বিদেশে যাওয়ার ইন্টারনেটের দামও কিন্তু অনেক 10% মনে হয় কমছে ব্রডব্যান্ডের। আবার স্টার লিঙ্কও আইতেছে। মানে সবকিছু মিলাই আবার চায়নায় ঘুরতে গেল ইউনুস সরকার। চায়না যাওয়ার পরে ওইখান থেকেও কিন্তু প্রায় $2-3 বিলিয়ন মতো মনে হয় লোন টোনও মনে হয় সহায়তা মনে হয় নিয়ে আসতেছে। আবার চায়না বাংলাদেশে বিনিয়োগ করব, এর বাইরেও আরো কিছু ইয়ে আছে, কথা দিছে। তো সবকিছু মিলে ইউনুস সরকার ক্ষমতায় থাকার কারণে রাজনৈতিক দলগুলা কষ্টে আছে, কারণ ধান্দাবাজি করতে পারতেছে না, চিপাচাপা দিয়া মাখনে কামড় বসাইতে পারতেছে না, কিন্তু জনগণ কিন্তু ভালো আছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে শহীদুল ইসলাম খোকন, ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক। জি ঈদ মোবারক, ঈদ মোবারক। তো দেখেন যে জিনিসটা কইতেছিলাম, ইউনুস সরকার ক্ষমতায় থাকার কারণে রাজনৈতিক দলগুলা ভালো না থাকলেও জনগণ, সাধারণ জনগণ কিন্তু ভালো আছে।
তাইলে এখানে একটা বিষয় আমরা বুঝতে পারি যে ইউনূস সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন রাজনৈতিক দলগুলা লস, হেরা ধান্দাবাজি করতে পারতেছে না, মাখনে কামড় বসাইতে পারতেছে না, কিন্তু জনগণের লাভ। ইউনূস সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কি জনগণের লাভ। তো আমি শুরুতেই যে আলোচনা করছিলাম যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে ডেস্টিনির একটা দারুণ সিমিলারিটি আছে। তো এবার আসেন আমরা এবার ডেস্টিনির সিমিলারিটি বা মিলটাকে আমরা একটু মিলাই। ডেস্টিনিতে বর্তমানে কি আছে? একটা হাইকোর্ট নিযুক্ত বোর্ড। হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থেকে নুরুল ইসলাম মামু, ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক মামু, ঈদ মোবারক। তো দেখেন, ইউনূস সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন রাজনৈতিক দলগুলা তাদের ফন্দি ফিকির ধান্দাবাজি করতে না পারলেও জনগণ যেরকম ভালো থাকবে। তো সেম ভাবে দেখেন, এখন ডেস্টিনিতে কি আছে? একটা হাইকোর্ট নিযুক্ত বোর্ড। এইটারে আপনি ধরেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে মিলাইতে পারেন। কিরকম? ধরেন ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত এই বোর্ড এখন থাকার কারণে চাইলেও কিন্তু যা খুশি তাই কেউ করতে পারতেছে না। যেমন ধরেন আপনার অনেকেই তো অনেক কিছু করতে চাইছিল, অনেকেই অনেক কিছু করতে চাইতেছে এবং অনেকেই অনেক কিছু করতে চাইবে, কিন্তু মূল সমস্যাটা বা মূল মানে প্রতিবন্ধকতা, ওই বাটপার গোষ্ঠীর মূল প্রতিবন্ধকতা হয়েছে এই হাইকোর্ট নিযুক্ত বোর্ড, যার কারণে যা খুশি তাই এরা করতে পারতেছে না। যেমন দেখেন, গত এক মাসের একটা চিত্র যদি আমরা ধরি, যেমন ধরেন ইউনূস সরকারের রাজনৈতিক দলের যেই চালাচামুন্ডা বাটপারের গোষ্ঠী যেগুলো আছে, ধান্দাবাজি বিভিন্ন রাজনৈতিক দলের, হেরা কয় ইউনূস সরকার ভালো না, হেরা কয় ইউনূস সুদখোর, কয় না? মানে ইউনূসের লেজিটিমেসি নষ্ট করার লিগা এরা এই যে চামচার গোষ্ঠী, যেটা বিভিন্ন রাজনৈতিক দলের যে চামচা দালাল গোষ্ঠী, এগুলা কিন্তু মানে এই খেপা উঠছে, ইউনূসের বিরুদ্ধে উল্টাপাল্টা কইতেছে। কিন্তু জনগণ কিন্তু জানে যে আসলে ইউনূস সরকার সঠিক ট্র্যাকেই আছে। তো সেম ভাবে এই আমাদের ডেস্টিনির বর্তমান যে হাইকোর্ট নিযুক্ত বোর্ড, এই হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বিরুদ্ধেও কিন্তু এই ডেস্টিনি বিরোধী প্রতারক চক্রের যে দালাল গোষ্ঠী, যারা ডেস্টিনির বিভিন্ন মানে ডেস্টিনির মধ্যে মাখনের কামড়টা দিতে পারতেছে না, যে দালাল গোষ্ঠী, হেরাও কিন্তু এখন খেপা উঠছে। যেমন কয় এই বোর্ড কি করছে, এই বোর্ড কয় কি এই বোর্ড বলে ফ্যাসিস্ট সরকার কইরা দিছে মানে ধরেন বোর্ড কইরা দিছে হলো হাইকোর্ট। তো কোনটা হাইকোর্ট আর কোনটা সরকার, মানে ওই রাষ্ট্রের যে অর্গানোগ্রাম, এই যে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, এগুলো তো আচোদার গোষ্ঠী, এগুলো তো বেকুব, এগুলোর মাথায় তো ঘিলু নাই, গুও নাই, মাথা একেবারে খালি। এই আচোদার গোষ্ঠী তো আর এসব বুঝে না যে বিচার বিভাগ কোনটা, নির্বাহী বিভাগ কোনটা, এইসব তো আর আচোদার গোষ্ঠী বুঝে না। এর লিগা কয় এই হাইকোর্ট নিযুক্ত বোর্ড নাকি ফ্যাসিস্ট সরকার কইরা দিছে। বোঝেন বিষয়টা? এরা কি কয় জানেন? এখন কইতাছে এই যে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের রায়পুর লক্ষ্মীপুর থেকে জামাল উদ্দিন যোগ দিয়েছেন। ধন্যবাদ জনাব জামাল উদ্দিন, আপনাকেও ধন্যবাদ যে আপনি খুব সিরিয়াসলি এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত যে যারা আছেন, ইউ আর ওয়ান অফ দ্যাম, ধন্যবাদ আপনাকে। এনিওয়ে, তো এরা এখন কি কইতেছে, ওই ডেস্টিনি বিরোধী ওই প্রতারক চক্রটা এখন কি কইতেছে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যে চেয়ারম্যান, হে হইল আওয়ামী লীগ। মানে ওই যে জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়ার কথা কইতেছে আর কি, কয় উনি আওয়ামী লীগ। ওই যে উনি বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে যাইতো, যে আওয়ামী লীগের পক্ষে কথা কইতো, মানে উনি একজন বুদ্ধিজীবী আর কি, আওয়ামী পন্থী বুদ্ধিজীবী, যাই বলেন না কেন। তো এই বেকুবের গোষ্ঠী, এই আচোদার গোষ্ঠী, এই যে ওনারে কয় আওয়ামী লীগ, অথচ এই বেকুবের বাচ্চারাই তখন ডিটুকে অ্যাসোসিয়েটস কইরা তৎকালীন আওয়ামী লীগের এমপি জনাব শামসুল হক ভুইয়ার লগে ডিটুকে অ্যাসোসিয়েটস এর ব্যবসা করতে হ্যাঁ খুবই মজা, এটাতে সমস্যা নাই। মানে ধরেন প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি তো আওয়ামী লীগের কোনো এমপিও হয় নাই কখনো, উনি তো কখনো হয়তো বা উনি বুদ্ধিজীবী লেভেলের কেউ একজন। তাইলে প্রশান্ত ভূষণ বড়ুয়া যদি আওয়ামী লীগের হয়, তাইলে শামসুল হক ভুইয়া উনি তো আরো ডাবল আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়া থেকে শাকিল হাসান লিখেছেন লিডার কমিটির বিষয়।
হ্যাঁ লিডার, মাল্টিপারপাসের কমিটির কথাই তো কইতেছেন, কমো এটা নিয়ে কথা কমো আজকে, এটা নিয়ে হালকা বাউলি দিমো। এইটা নিয়ে আমি আলাদা একটা এপিসোড করবো, এটা একটা পরিকল্পনা আছে, মাল্টিপারপাসের কমিটিটা নিয়ে হালকা কিছু আলোচনা আজকে করবো। যাই হোক, তাহলে দেখেন যে কথাটা কইতেছিলাম, যে প্রশান্ত ভূষণ বড়ুয়া উনি যদি আওয়ামী লীগের হয়, তাইলে জনাব শামসুল হক ভূঁইয়া যিনি প্রয়াত হয়েছেন, উনি তো তাইলে ডাবল আওয়ামী লীগার। তো এই বেকুবের গোষ্ঠী, এই আচোদার গোষ্ঠী, এরা প্রশান্ত ভূষণ বড়ুয়া আওয়ামী লীগ হইলে সমস্যা, কিন্তু ওই ডাবল আওয়ামী লীগ আরো আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন, হের লগে ডিডিকো অ্যাসোসিয়েটস এর ব্যবসা করতে কোনো সমস্যা নাই। এই আচোদা আর এই বেকুবের গোষ্ঠীগুলোর বক্তব্য হলো এই, গত এক মাস আপনারা মিলাইলে দেখবেন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে নার্গিস আক্তার, কেমন আছেন? ঈদ মোবারক। জি ভালো আছি, ধন্যবাদ আপনাকে, ঈদ মোবারক। সোহেল ভাই, মুজাহিদুল ইসলাম সোহেল ভাই, ঈদ মোবারক। জি ভাই, ঈদ মোবারক। যাই হোক, তাহলে দেখছেন তো এই কাজটা কিন্তু এরা করতেছে। আর কি কি করতেছে আসেন দেখি। এরা এখন আলিস সেন্টার দখলের জন্য মরিয়া হয়ে উঠছিল। খেয়াল আছে আপনাকে? এই যে গত 26 তারিখ এরা আলিস সেন্টার দখলের লেগা একটা মানে তামসা করছিল। তো এই জিনিসটা কেন করছিল আসেন এটা আমরা একটু আলোচনা করব। এইবার আসি ওই মাল্টিপারপাসের কমিটির সাথে এটার একটা যোগসূত্র যে হয়ে গেছে আছে, এটা আসেন হালকা একটু আজকে আলোচনা করবো। তো ওই মাল্টিপারপাস নিয়ে আমি পরে আবার আলোচনা করবো, আরেকটা এপিসোডে প্ল্যান আছে। দেখেন, ডক্টর ইউনূস সরকার যেরকম বাংলাদেশের রাজনৈতিক দলগুলার স্বার্থভোগী দালাল গোষ্ঠীর জন্য ডক্টর ইউনূস যেরকম একটা বাধা, ঠিক একই রকম ডেস্টিনি 2000 লিমিটেড বা ডেস্টিনি গ্রুপের সার্বিক কার্যক্রম এবং সব সম্পদগুলা বা মাখনে কামড় দেওয়ার ক্ষেত্রে এই হাইকোর্ট নিযুক্ত বোর্ড হইতেছে ওই দালাল গোষ্ঠীর বাধা। মিল পাইছেন? সুমন চক্রবর্তী, আমি সুমন চক্রবর্তী, গোল্ড এক্সিকিউটিভ, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর থেকে। জি ধন্যবাদ। এই জন্য তারা এখন মানে সর্বশেষ যে অ্যাটেম্পটা নিছিল আলিস সেন্টার দখলের লেগা সন্ত্রাসী কায়দায়, মানে এই আলিস সেন্টার দখল কইরা এক ধরনের তাদের স্বার্থ বাস্তবায়ন করার চেষ্টা করছিল, যদিও তারা এটা পারে নাই। এবার আসেন আমরা দেখি হঠাৎ করে তারা এই আলিস সেন্টার দখল করার জন্য মরিয়া হয়ে উঠল কেন। এটার সূত্র বা এটার মানে সিকোয়েন্সটা যদি আপনি মিলান, সেই সিকোয়েন্সটা মিলাইলে আপনার পরবর্তী প্রশ্ন আসবে, ডেস্টিনি মাল্টিপারপাসের যেই কমিটি আমরা গতকালকে দেখলাম ফাঁস হয়েছে, সেই কমিটি, ডেস্টিনি মাল্টিপারপাসের যেই কমিটি, এই যে 7 তারিখে নির্বাচন হইব, প্রহসনের নির্বাচন, মানে নির্বাচন 7 তারিখে বলে হইব, অথচ 7-15 দিন আগে কমিটি টমিটি হয়ে বয়ে রয়েছে। মানে আমি আর মামু আমরাই খামু, আমরাই, কি মজা কি মজা। ওই 12 জন মানে 12টা পদে 12 জনই নমিনেশন নিয়া ওই 12টা পদেই নমিনেশন দাখিল কইরা মানে মোসে তা দিতেছে হেরা, যে তো আমরা তো তাহলে 12টা পদে 12 জন আছি, এই 12 জনেই আমরা এবার কমিটি হমু। এই 12 জনের ভিতরে কারা কারা আছে এদের সাথে আপনি এবার এদেরকে আপনি একটু ভালোভাবে মনিটরিং করলেই দেখবেন, এই এদের নেতৃত্বেই 26শে মার্চ আলিস সেন্টার দখলের অপচেষ্টা হয়েছিল। আপনারা যোগসূত্রটা একটু মিলান, আমি আপনাকে একটু ধরাই দেই। তো আমরা যেটা গতকালকে ফাঁস হইলো যে কমিটির নাম দেখলাম, সেইটার মধ্যে সভাপতি পদে আমরা দেখলাম আঙ্গু শৈশাবরে, আমার প্রিয় শৈশাবরে দেখলাম সভাপতি শৈশাব। তো 26শে মার্চ ওই আলিস দখলের নেতৃত্ব দানের ক্ষেত্রে শৈশাব ছিল না? ছিল। আর কাটা ছিল? সহসভাপতি গাউসুল ওয়াজেদ টিপু সাহেব ছিল না? টিপু সাহেব দেখলাম জ্বালাময়ী বক্তৃতাও দিতেছে, পিঠের চামড়া তুইলা নিব, এই করব সেই করব কইতাছে। আমো এগুলো নিয়ে সামনে আরো কিছু কাম আছে, করেন। যাই হোক, তাহলে দেখেন এই যে সহসভাপতির পদ, এই বিনা ভোটার মানে ভোটার বিহীন এই অবৈধভাবে এই পকেট কমিটি যে করছে, এটার ভিতরে সহসভাপতি কাটা গাউসুল ওয়াজেদ টিপু, হেও ছিল না? ওই 26শে মার্চ আলিস দখলের নেতৃত্বে হেও ছিল না? ছিল। এবার আসেন সেক্রেটারি কেডা? সেক্রেটারি হলো আমগো আজম সাহেব, যে এর আগের কমিটি তো সেক্রেটারি ছিল। এই আজম সাহেবের নিয়েও কিছু কথা কমু। আসলে এগুলোকে দীর্ঘদিন কাম করছি, এগুলোকে একসাথে উঠছি বইছি, এর লিগা আসলে সম্পর্কের খাতিরে অনেক কিছু কইতেও বিবেকে বাদে।
কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে ডেস্টিনি গ্রুপের সাথে ওই কাল লগে কি সম্পর্ক টম্পর্ক আছে এইসব গুনার টাইম নেই। এই যে দেখেন হ্যাঁ হয়েছে সেক্রেটারি, তো সেক্রেটারি থাকা অবস্থায় গত টার্মের সেক্রেটারি কমিটিতে থাকা অবস্থায় তার আরো কি কি করার ছিল কি কি করে নাই এটা আমি আরেক এপিসোডে কমু, মাল্টিপারপাস নিয়ে একটা স্পেশাল এপিসোড করুম তখন কমু। তো হ্যাঁ হইলো এটা। তারপরে দেখেন সহসভাপতি কেডা, এই 12 জনের কমিটির মধ্যে এই সহসাধারণ সম্পাদক কেডা, আমগো মোশাররফ সাহেব, সোশ্যাল মিডিয়ার ব্লুর মোশাররফ সাহেব, সোশ্যাল মিডিয়া ব্লুর মোশাররফ সাহেব। ওনার লগেও আমার একটা দীর্ঘ সম্পর্ক। 2012 সালে ক্রাইসিসের পরে 2013 সালে যখন এই যে ডিডিএফ কলাপস করলো, তারপরে সোশ্যাল মিডিয়া ফোরাম যখন গঠিত হয়, এই যে নাজিমউদ্দিন জুয়েল আর মোশাররফ হোসেন হেগো দুইজনের সমন্বয়ে যখন সোশ্যাল মিডিয়া শুরু হয় 13 সালের একদম মানে শুরুর দিকে, তো ওই সময় তাগলগে একসাথে আমারও কাজ করার অভিজ্ঞতা আছে। সেই 2013 সাল থেকে টানা একটা দীর্ঘ সময় মোশাররফ সাহেবের লগে আমি কাজ করছি, যার কারণে ওনার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আন্তরিকতা আছে। তো যার কারণে অনেক সময় অনেক কিছু সম্পর্কের খাতিরে কইতে চাই না, কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে ডেস্টিনি গ্রুপের বৃহত্তর স্বার্থে কোনো সম্পর্ক টম্পর্কের গুনার টাইম নাই, সে যেই হোক। এই যে মোশাররফ সাহেব সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর যে ওই যে ইফতারের প্রোগ্রাম ওনারা একদিন করলো, কইরা আবার দেখলাম যে মোটামুটি হুমকি টামকিও দিল যে অনেকরাই অনেক কিছু ওনারা কইতেছে। যাই হোক, তাইলে দেখেন উনিও কিন্তু কি ওই দিন ওই আলিস হলের ওই ঘটনায় কিন্তু উনিও ছিল, ওনারাও কিন্তু আমরা দেখছি। 5 নাম্বার আমগো হাসান সাহেব কোষাধ্যক্ষ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বলে হ্যাঁ, তো ধর হ্যার একটা কিচ্ছা কাহিনী কই। সোশ্যাল মিডিয়া যখন গঠিত হয় তখন এক পর্যায়ে যখন ঢাকার কমিটি করা হয়, হেরে দেওয়া হয়েছিল সদস্য সচিব ঢাকার। এরপরে কিছুদিন এখানে কাম করে হ্যাঁ গেছে গেল যে শৈশবের লগে গো ডায়মন্ডে কিছুদিন ছিল, ওখানে মনোমালিন্য হয়ে আলাদা করে করলো ডিডা। বহুত কিচ্ছা কাহিনী, মেলা কিচ্ছা কাহিনী। যাই হোক, তাহলে কোষাধ্যক্ষ হিসেবে এই ভোটারবিহীন কমিটির মধ্যে, এই ভোটারবিহীন অবৈধ নির্বাচনের কমিটির মধ্যে এমদাদুল্লাহ হক এমদাদ ভাই লিখছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শহীদ মাল্টিপারপাসের ঋণ খেলাপি, এটা সত্য কিনা? হ্যাঁ, উনি মাল্টিপারপাসের ঋণ খেলাপি। মাল্টিপারপাসের ঋণের ক্ষেত্রে আমি যতদূর জানি ওনার লক্ষাধিক বা এই যে লাখ 20 মতো বা এরকম কম বেশি একটা লোন আছে। এখন উনি লোন পে করে কতটুকু পে করছে আর কতটুকু বাকি আছে এটা আপনারা মাল্টিপারপাসের তথ্য ঘাটলেই আপনারা পাইবেন। তো এই ঋণ খেলাপি যার এখনো মাল্টিপারপাসের লোন রয়ে গেছে, সমবায় আইন অনুযায়ী একজন ঋণ খেলাপি যেখানে মাল্টিপারপাসের নির্বাচনই করতে পারে না, সেখানে 12 জনের অবৈধ ভোটারবিহীন কমিটি করে পকেট কমিটি করে হ্যাঁ শৈশব সভাপতি হয়ে বসে রয়েছে। শৈশব আসেন, আপনি সভাপতি হিসেবে আসেন, সমস্যা নাই। তো যাই হোক, আমি যেটা কইতেছিলাম হাসানের কথা কইতেছিলাম, 5 নম্বরে কোষাধ্যক্ষ হয়েছে। তো এই যে দেখেন এই যে হাসান সাহেব 26 মার্চ এই আলিজ দখলের ষড়যন্ত্রের মধ্যে কিন্তু হেও ছিল না? ছিল। এই 5 জনের বাইরে আরো যে 7 জন মানে যারা সদস্য, এই 5টা তো মূল পদ, আর বাকি যে সদস্য এগুলোর ভিতরে আরো কিছু গুড়া কাজকি আছে। এই গুড়া কাজকি এগুলা এই যে নাম মনেও নাই আর কইলাম না, এগুলা আপনারা একটু খুঁজা লেন। তাহলে দেখেন মূলত আগামী 7 তারিখ মাল্টিপারপাসের কমিটি কইরা সাহারা সেন্টারে বইয়া সামগ্রিক মাল্টিপারপাসের দখলটা নিতে গেলে প্রধান এবং একমাত্র প্রতিবন্ধকতা এই মুহূর্তে হইতেছে আলিস সেন্টার। আর এই কারণেই গত 26 মার্চ এই প্রতারক চক্র, এই দালালের বাচ্চারা তারা সন্ত্রাসী কায়দায় আলিস সেন্টার দখলের নোংরা অপচেষ্টা চালাইছিল। এবার মিল পাইছেন? মানে 7 তারিখে নির্বাচন কইরা আমরা মাল্টিপারপাস সহ সমস্ত কিছু দেখতেছি যারা মানে দায়িত্ব নিতে যাইতেছে, তাইলে এদের এই কার্যক্রমের ক্ষেত্রে প্রধান বাধা কারা? আলিস সেন্টার। এই কারণেই তারা জোর কইরা আলিস সেন্টার দখলের অপচেষ্টা চালাইছিল। আশা করি বুঝতে পারছেন। তাইলে আসেন এবার দেখি এই আলিস সেন্টার দখলের অপচেষ্টা চালাইয়া তারা আসলে আইনি কোনো অপরাধ করলো কিনা। অবশ্যই তারা আইনি অপরাধ করছে, এটা আমি একটু পরে যাবো। তার আগে আমি একটু কৌশলগত আলোচনা করে নেই। আমি আমাদের আলিস সেন্টার কেন্দ্রিক দায়িত্বশীল যারা আছেন ওনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই যে ওনারা ওই দিন ওই ট্র্যাপে পা দেন নাই। তারা চাইছিল একটা সংঘর্ষ তৈরি করতে, মানে এদের হাতে তো আর কোনো বল নাই, এরা চাইতেছে যে কোনো মূল্যে একটা সিন ক্রিয়েট বা একটা সংঘর্ষ হইয়া ডেস্টিনির সার্বিক কার্যক্রম যেন বন্ধ হয়ে যায়, তাইলেই তারা মাখনে কামড় বসাইতে পারে। তো তাদের ওই নোংরা ষড়যন্ত্রে কিন্তু আমাদের আলিস সেন্টারের দায়িত্বশীলরা পা দেয় নাই। তারা চাইতেছিল কি
যেন একটা সংঘর্ষ হয়। এরা চাইতেছে যে কোনো একটা ঝামেলা বাইধা সব কার্যক্রম যেন বন্ধ হয়ে যায়, তাইলে তাদের লাভ। আর যে কোনো কার্যক্রম বন্ধ হয়ে গেলে তাদের তো আর অতীতের কোনো হিসাব নিকাশ কিছু আর দেওয়া লাগতেছে না, কোম্পানি বন্ধ হইল বন্ধ। এই ষড়যন্ত্রই কিন্তু তারা করছিল, কিন্তু কৌশলগতভাবে ওই দিন এই জিনিসটা ডিল করা হয়েছে। এই জন্য আমি আবারও আলিস সেন্টারের দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানাই। তো যাই হোক, এই যে আলিস সেন্টার দখলের যে অপচেষ্টা তারা চালাইলো, এটা কইরা তারা আসলে কি অপরাধ করছে? আমার দৃষ্টিতে তারা আলিস সেন্টার দখল কইরা আইন অনুযায়ী, বাংলাদেশের ক্রিমিনাল যে প্রসিডিওর, পেনাল কোড অনুযায়ী তারা 2টা ফৌজদারি অপরাধ করছে। ফৌজদারি কার্যবিধি 107-এর ধারায় অপরাধ করছে, আর ফৌজদারি কার্যবিধি 145-এর ধারায় তারা ফৌজদারি অপরাধ করছে। তো আসেন এবার আমরা ফৌজদারি কার্যবিধির 107-এর ধারাটা একটু দেখি, আর ফৌজদারি কার্যবিধির 145-এর ধারাটা আমরা একটু দেখি। মানে আমরা সাধারণ বিনিয়োগকারী, কিন্তু আইনের চিপাচাপা ফাঁক ফোকর বা আইন সম্পর্কে আমাদের কিন্তু ধারণা রাখতে হবে। কারণ দালালের গোষ্ঠী বা দালালের বাচ্চা যারা আছে, যারা ডেস্টিনি ধ্বংসের যে অপচেষ্টা চালাইতেই আছে, এদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের আইন জানতে হবে ভালো মতো। ব্রাহ্মণবাড়িয়া শাকিল হাসান লিখছিলেন আবুল, আচ্ছা আবুল হাসান, আবুল দৈনিক ডেস্টিনি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হয় কেমনে? হ্যাঁ, তো আজকে দেখলাম একটা পোস্ট দিছে ভারপ্রাপ্ত, মানে হ্যাঁ এখন দৈনিক ডেস্টিনির ভারপ্রাপ্ত না মনে হয়, ব্যবস্থাপনা সম্পাদক মনে হয়। যাই হোক, এরপরে যে ইউনাইটেড এক্সিলেন্ট ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড এক্সিলেন্ট আরো কত কি, তারপরে কত কিছুর যে চেয়ারম্যান, এমডি, অনেক কিছু, বাইরে ভাই মেলা অবস্থা। যাই হোক, এটা যারা দায়িত্বে আছেন হেরা কইতে পারবো আর কি। তো আমি যে আলোচনা ছিলাম, ফৌজদারি অপরাধ যে 2টা, 107-এর ধারা আর 145-এর ধারা, এই 2টা ধারা অনুযায়ী এই আলিস দখলের যে ষড়যন্ত্র যারা করছে বা অপচেষ্টা করছে, তারা ফৌজদারি অপরাধ করছে। এইগুলা আসেন আমরা এই 2টা বিষয় একটু স্টাডি করি। আচ্ছা, তো 107-এর ধারায় কি বলা আছে? আইনে, বাংলাদেশের বিদ্যমান আইনে 107-এর ধারায় বলা আছে, যদি কেহ ভয়ভীতি দেখাইয়া কাহারও বৈধ সম্পত্তি জোরপূর্বক দখলের হুমকি দেয়, সেই ক্ষেত্রে উক্ত ভুক্তভোগী ওই হুমকিদাতার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 107 ধারা মোতাবেক মামলা দায়ের করিতে পারিবেন। তবে মামলা দায়েরের পূর্বে ওই ভুক্তভোগী নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করিয়া রাখিতে পারিবেন বা পারেন। অনেক সময় অভিযোগটি গুরুতর হইলে পুলিশ উক্ত জিডির ভিত্তিতেই নন প্রসিকিউশন প্রতিবেদন আদালতে দাখিল করিয়া অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। এটা হলো ফৌজদারি কার্যবিধির 107-এর ধারা। তাহলে দেখেন, এরা জোর কইরা হুমকি দিয়া আলিস সেন্টার দখলের অপচেষ্টা চালাইছে না? চালাইছে। ওই দিন আরো ছিল, আরো অনেক কিচ্ছা কাহিনী ছিল। ওই দুপুরে 1টার পরে আলিস সেন্টারে থাকলে এরপরে টের পাইতো আর কি। যাক, ওইদিকে আর গেলাম না। গেল 107-এর ধারা। এবার আসেন 145-এর ধারা কি বলে। এরা যে ফৌজদারি অপরাধ করছে আলিস দখলের অপচেষ্টা চালায়া, 145-এর ধারা কি বলে আসেন আমরা একটু দেখি। 145-এর ধারা বলতেছে, সম্পত্তি দখলকে কেন্দ্র করিয়া কেহ কোনরূপ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করিতে চাইলে সংশ্লিষ্ট ভুক্তভোগী ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুযায়ী প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করিতে পারিবেন। তবে এক্ষেত্রেও ভুক্তভোগী চাইলে মামলা দাখিলের পূর্বে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করিয়া রাখিতে পারেন। এটা হইল 145-এর ধারা। আর আগে কইছি কি 107-এর ধারা। আচ্ছা, এবার আসেন শহীদুল ইসলাম খোকন, ডিস্ট্রিবিউটরদের সত্য প্রকাশ করে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। জি, আমাদের মূল লক্ষ্য। ডিস্ট্রিবিউটরদেরকে সব সময় সার্বিক সকল বিষয়ে সচেতন করাটাই হলো আমাদের মূল লক্ষ্য, এবং এই আন্দোলন, এই কার্যক্রম আমরা চালাই যাব ইনশাআল্লাহ। হ্যাঁ ইব্রাহিম ভাই, ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, ডেন্টাল একজন ডক্টর ইব্রাহিম ভাই আমাদের সিনিয়র পিএইচডি,
ধন্যবাদ কমেন্ট করার জন্য। তাহলে দেখেন, প্রথমত দেখেন 107 এই ধারার অপরাধ সংগঠিত হয়েছে এবং 145 এই ধারার অপরাধ সংগঠিত হয়েছে। আমি একটা অডিও ক্লিপ দিছিলাম আপনার ঘরে, এই অডিও ক্লিপের ভিতরে কিন্তু আপনারা দেখছেন কি ষড়যন্ত্রটা হয়েছিল। এটারে ভিত্তি কইরা, এই অডিও ক্লিপটাকে ভিত্তি করেই কিন্তু চাইলে আইনগত অনেক ব্যবস্থা নেওয়া যায়। আমি জানি না আলিস সেন্টারের দায়িত্বশীল যারা আছেন, মালিক পক্ষ যারা আছেন, বোর্ডে যারা আছেন, আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা আমার জানা নাই আর কি। যাই হোক, তো আমি এই হাইকোর্ট নিযুক্ত বোর্ড সহ যারা শেয়ার হোল্ডার আছেন, যারা হাইকোর্ট নিযুক্ত বোর্ডে নাই কিন্তু শেয়ার হোল্ডার, এরকম অনেকেই আলিসে আসা যাওয়া আছে, বা এরকম মালিক পক্ষ যারা আছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, বিনয়ের সাথে আপনারা এই ব্যাপারে দ্রুত লিগ্যাল অ্যাকশন নেন। অ্যাটলিস্ট একটা জিডি করে রাখেন। কেন এই কথাটা কইতেছি দেখি কে এটা? নাজমুল হাসান ভাই, আপনি লেখছেন হয় দুই দল এখন, না হয় আমাদের টাকা ফেরত দিয়া দুই দল কামড়া কামড়ি করেন। দুই দল কি ভাই? আমাকে টাকা ফেরত দিয়া মানে আপনার টাকা ফেরত আপনি চাইতেছেন, তা আমি কি? আমি বিনিয়োগকারী না? আমার টাকা ফেরত, আমার টাকা এখানে আছে না? আপনি যেরকম বিনিয়োগকারী টাকা ফেরত চান, আমিও তো বিনিয়োগকারী টাকা ফেরত চাইতেছি। এখন দেখতে হইব টাকা ফেরতের যথেষ্ট প্রক্রিয়া বা যথেষ্ট সমাধান কোন জায়গা থেকে আমরা পাবো। হাইকোর্ট নিযুক্ত বোর্ডের কাছ থেকে আমরা এটার সমাধান বৈধভাবে পাবো নাকি অন্য জায়গা থেকে পাবো? আমার দৃষ্টিতে হাইকোর্ট নিযুক্ত বোর্ড যেটা, সেটা বৈধ অথরিটি, রাষ্ট্রীয় অথরিটি, এদের কাছ থেকে আমরা সমাধান পাবো। দ্যাটস ওয়াই আমি হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সাথে আছি, আমি আলিস সেন্টারের সাথে আছি। এখন আপনি জাগো লগে থাকতে মন চায়, জাগো কাছ থেকে টাকা ফেরত পাবেন সম্ভাবনা মনে হয়, আপনি তাগো লগে থাকেন। মোস্তফা মেম্বার সৌদি আরব থেকে লিখছেন, ভাই দালালদের গ্রুপ এবং ডেস্টিনি বিলুপ্ত চক্ররা অনেক বেড়ে গেছে, তাদেরকে একটা পানিশমেন্ট দেওয়া দরকার। আশা করি দায়িত্বশীল যারা আছেন তারা তো ব্যবস্থা নেবেন। যাই হোক, আমি আলোচনায় যেটা ছিলাম সেটাতে থাকি। আমি হাইকোর্ট নিযুক্ত বোর্ড সহ যারা হাইকোর্ট নিযুক্ত বোর্ডে আছেন শেয়ার হোল্ডার, এবং হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বাইরেও যারা শেয়ার হোল্ডার আছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা লিগ্যাল অ্যাকশন নেন। একটারে ঝুলাই দেন, একটারে আইনগতভাবে ঝুলাই দেন, দেখবেন সব সোজা হয়ে যাইব। কত বড় সাহস দেখেন! চলো চলো আলিস চলো, মানে আলিস সেন্টার দখল করবো, আলিস সেন্টার তালা মারবো। দেখেন আপনারা আসলে যারা মালিক পক্ষে আছেন, আপনাদের অবস্থান থেকে আপনারা কি ভূমিকা নিতেছেন এটা আপনারাই ভালো জানেন। বাট আমরা তো মনে করি আপনাদের আইনগত আরো ভূমিকা নেওয়ার সুযোগ ছিল, বা আপনারা নিছেন কিনা আমি জানি না। জুবায়ের আহমেদ লিখছেন, জি ধন্যবাদ। তাইলে এখন দেখেন, আপনারা এই মুহূর্তে একটা জিডি করে রাখেন। কেন? আমি এটার সিকোয়েন্সটা এবার আপনাদের সাথে শেয়ার করতেছি। এই সিকোয়েন্সটা শেয়ার করার শুরুতেই আমি আপনাদেরকে মহাত্মা গান্ধীর একটা বক্তব্য শেয়ার করব। যখন ব্রিটিশ খেদাও আন্দোলন চলে, সেই সময় মহাত্মা গান্ধী একটা চমৎকার উক্তি করছিলেন। সেটা হলো, অ্যাট ফার্স্ট দে ইগনোর ইউ, দেন দে লাফড এট ইউ, দেন দে ফাইট ইউ, দেন ইউ উইন। তাহলে দেখেন, আলিস সেন্টার কেন্দ্রিক দায়িত্বশীল যারা আছেন, আপনাদের কই? এই যে দেখেন, আপনারা যখন কার্যক্রম শুরু করলেন, আপনারা যখন দায়িত্বশীল হিসেবে আইসা কার্যক্রম চালানো শুরু করলেন, প্রথমে দেখেন এরা কি করলো? অ্যাট ফার্স্ট দে ইগনোর ইউ। প্রথমে তারা আপনার করে কি করছে? ইগনোর করছে, কইছে আর এরা কিছুই পারবো না। এরপরে যখন আস্তে 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 আলিস সেন্টারের কার্যক্রম আরো গতিশীল হইল এবং একটা ফরম্যাটে আসা শুরু হইলো কার্যক্রমগুলো, তখন ওই যে দেন দে লাফড ইউ, তখন তারা আমাদের কার্যক্রম নিয়ে হাসাহাসি শুরু করলো, যে ট্রেড লাইসেন্স করছে, ব্যাংক অ্যাকাউন্ট করছে, অনেক কিছুই কিন্তু তারা করছে। তারপরে কি? এখন কি চলতেছে? এখন চলতেছে দেন দে ফাইট ইউ। এরা এখন আপনাদের সাথে যুদ্ধ শুরু করছে। এরপরের ধাপি হলো দেন ইউ উইন, এরপরে আপনি উইন করবেন। তার মানে দেখেন, মহাত্মা গান্ধীর সিকোয়েন্সটা যদি একটু মিলান, এট ফার্স্ট দে ইগনোর ইউ, আপনার করে ইগনোর করছে, দেন দে লাফড এট ইউ, আপনারা কিছুই পারবেন না এটা বলে হাসা তামাশা করছেন। এরপরে আপনারা যখন আসলেই পায়রা ফেলছেন, এই যে দেখেন, যখনই এমএলএম এর লাইসেন্সের আবেদনটা গৃহীত হয়ে গেল, মানে লাইসেন্সের আবেদনটা যখন রিসিভ হইল, এরপরেই কিন্তু এই দালাল গোষ্ঠী কিন্তু পাগল হয়ে গেছে, পাগলা কুত্তা হয়ে গেছে। পরের দিনই দেখেন জোর করে আলিস দখল করার অপচেষ্টা চালাইছে। তার মানে কি? এরা এখন দেন দে ফাইট ইউ পর্যায়ে আছে, দেন দে ফাইট ইউ পর্যায়ে তারা আছে। আর এই সময় আপনারা যদি লিগেল কোনো অ্যাক্টিভিটিস না নেন, তাহলে জিনিসটা খুবই দুঃখজনক। কইতে পারেন যে আমরা নেই না কেন? হ্যাঁ, আমরা নিতে পারি। ধরেন আমরা যারা বিনিয়োগকারী, আমরা ধরেন নিতে পারি, কিন্তু আমরা যদি এটা নেই, এটা তো হবে বিনিয়োগকারীদের পক্ষ থেকে, এটা তো মানে হাই অথরিটির পক্ষ থেকে নেওয়া হবে না। আমরা তো ডেস্টিনি গ্রুপের অথরিটি না। এখন ধরেন এইসব বালের গ্যাঞ্জাম ট্যাঞ্জাম আমরা ভয় পাই না।
এইরকম 90,000 বইরে কি পন দেয়া, তারপরে আমরা আজকে এইসব জায়গায় যে এইসব গ্যাঞ্জাম ট্যাঞ্জাম আমরা ভয় পাই না। কিন্তু এই যে 26 তারিখে আমরা যদি গ্যাঞ্জাম করতাম বা আমরা যদি এরকম করতাম, তাইলে তো এদের যে স্বার্থ ছিল সেই স্বার্থ হাসিল হইতো এবং সামগ্রিক কার্যক্রম বন্ধ হয়ে যেত। তো আমরা তো এই কারণে কোনো ধরনের গ্যাঞ্জাম করি নাই, কৌশলে আমরা মানে একটু টেকনিক্যালি সরে আসছি। তো এখানে তো অবস্থান বা এখানে ভূমিকা রাখার সুযোগ আছে যারা আপনারা মালিক, আপনারা অন্তত একটা জিডি করার দরকার ছিল, আপনারা করছেন কিনা জানি না। তো বোর্ডে যারা আছেন, শেয়ার হোল্ডার যারা আছেন বা বোর্ডের বাইরে যারা শেয়ার হোল্ডার আছেন, আপনারা কি জিডি করছেন? মনে হয়তো না। বেলাল ভাই লিখছেন, সিনিয়র পিএইচডি বেলাল ভাই লিখছেন, হাইকোর্ট বোর্ডের বিপক্ষে অবস্থান নিলে 173/22 রায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা আছে। রাইট, এই রায়ের ভিতরে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে এই হাইকোর্ট নিযুক্ত বোর্ডের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো বাধা বা ব্যক্তি বিশেষের কোনো বাধা অতিক্রম বা ব্যক্তি বিশেষের কোনো বাধাহীন ভাবে এই হাইকোর্ট নিযুক্ত বোর্ড কাজ করিতে পারিবে, এরকম একটা রায় কিন্তু এই হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যে রায় এটাতে দেওয়া আছে। তো এখানে এই যে বাধা বা এই জিনিসগুলো যে আসতেছে, এগুলোর ক্ষেত্রে আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের আইনি যথাযথ পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। অ্যাটলিস্ট একটা জিডি করাটা দরকার। কেন ওনারা এটা করলেন না বা আদৌ করছেন কিনা আমি জানি না। যদি করে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না করে থাকেন তাহলে কেন করলেন না আমরা হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যারা ডাইরেক্টর আছেন আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই। গেল এটা। আর তাহলে আলিস সেন্টারের যে বোর্ড, এই বোর্ড হইল এই দালাল গোষ্ঠীর মাখনে তারা কামড় দেয়া, যে ডেস্টিনির সম্পদগুলো যে মাখনে কামড় দিতে চায়, এর ক্ষেত্রে এই হাইকোর্ট নিযুক্ত বোর্ড হইল এদের জন্য একটা বাধা। দ্বিতীয় বাধা হলো যে আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি, আমরা যারা বিনিয়োগকারী আছি, বিশেষ করে পিএইচডি ফোরাম যারা দায়িত্বশীল আছেন, দ্বিতীয় বাধা হইল এরা। এই কারণে দেখেন এরা এখন পিএইচডি ফোরামের বিরুদ্ধে লাগছে। তাহলে দেখেন রাষ্ট্রীয় অবকাঠামোতে আপনি যদি চিন্তা করেন, এই ইউনূস সরকার এবং ছাত্র সমন্বয়করা হইতেছে রাজনৈতিক দলগুলার বাধা। এদের কারণে রাজনৈতিক দলগুলা মাখন খাইতে পারতেছে না। কার কারণে? ডক্টর ইউনূসের কারণে, আর হলো ছাত্র যে সমন্বয়ক যারা আছে এদের কারণে। সেম ভাবে এই ডেস্টিনি বিরোধী প্রতারক চক্র, এই দালালের বাচ্চারা ডেস্টিনিতে যা খুশি তাই করতে পারতেছে না, মাখনে কামড় বসাইতে পারতেছে না। কার কারণে? হাইকোর্ট নিযুক্ত বোর্ডের কারণে, আর এই যে পিএইচডি ফোরামের দায়িত্বশীলদের কারণে। তো আমি পিএইচডি ফোরামের দায়িত্বশীলদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে আপনারা পিএইচডি ফোরামকে পুনর্গঠন করে 101 জনের একটা বিশেষ কমিটি করছেন, এবং আশা করি এটা সামনে আরো গতিশীল হবে। এবং আপনারা আরো অনেক কার্যক্রম করতেছেন, ইন্টারনাল অনেকগুলো বিষয় করতেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সব তো আর বিস্তারিত বলা যায় না। তো আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা খুব কৌশলীভাবে সুন্দরভাবে 26শে মার্চের বিষয়টা ডিল করেছেন। আশা করি পরবর্তী বিষয়গুলো চমৎকারভাবে আপনারা ডিল করবেন। তো এই ক্ষেত্রে আপনাদের যে পুনর্গঠন, আপনাদের যে ঐক্যবদ্ধ প্রক্রিয়া আপনারা যেটা চালাইতেছেন, ইনশাল্লাহ আপনারা এটা চালায় যান। আমরা সার্বিকভাবে, আমরা দলমত নির্বিশেষে আমরা সকল বিনিয়োগকারী আপনাদের সাথে আছি। এখানে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনারা কইতে পারেন যে আপনাদের সাথে লোক কেমন। একটা উদাহরণ দিই, দেখেন এই যে দালালের বাচ্চারা যে লাফালাফি করে, কতজন নিয়ে? 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000? এত না ভাই। আসলে এখানে কিন্তু কেউই, আমি এরকম এদের অনেকের সাথে আমার যোগাযোগ হয়, ইন্টারনালি অনেকের সাথে যোগাযোগ হয়। তাদের বক্তব্য কি জানেন? এদের বক্তব্য হলো কেউ দিছে 5 লাখ, কেউ দিছে 10 লাখ, কেউ দিছে 20 লাখ। এখন বিসি তো আটকাই গেছে, এখন এই টাকার সমন্বয়ের লেগা হইলো আইতে হয়। এরা কিন্তু মন থেকে যে অনেকে আয়, বিষয়টা কিন্তু তা না। বাহ, আমাদের এমদাদ ভাই আরো একটা চমৎকার একটা পয়েন্ট শেয়ার করছেন। মোশাররফ হোসেন অ্যাডহক কমিটিতে থেকে ডিএমসিএসএল এ নির্বাচিত হতে পারে কিনা? সমবায় আইন অনুযায়ী পূর্ববর্তী অ্যাডহক কমিটিতে যিনি থাকেন ওনার তো নির্বাচন করার তো সুযোগ নাই। তাহলে তো এটা একটা নেই, অ্যাডহক কমিটিতে থেকে নির্বাচন বাস্তবায়ন করে দিলেন, আবার আপনি আবার এই নির্বাচনের মানে সমবায় আইন অনুযায়ী এইটা আসলে আইন সিদ্ধ বইলে আমার মনে হয় না। দাঁড়ান, এটার একটা ডলা দিয়া লই। কি কি লেখছে? ওই যে আব্দুল কাদের, এটা থাই বিদেশে ডাইভারি করে। কি লেখছে কাদের সাহেব? কি লেখছে? এনএফসি কার্ডের প্রতাপ নেওয়া হবে। আরে বেকুব, আমরা কি তোর মতো আচোদা? আমরা কি টাকা ক্যাশ নিছি রে বেকুব? তোরা তো টাকা ক্যাশ নিয়ে বালিশের তলে দিছস। আমরা কি টাকা ক্যাশ নিছি রে আচোদা? আমরা টাকা নিছি ব্যাংক অ্যাকাউন্টে। আমরা ক্যাশ কারো হাত থেকে টাকা নেই নাই। সব টাকা গেছে কিসে? ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যাংক অ্যাকাউন্টে। তো ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যাংক অ্যাকাউন্টে যেই টাকা যায়, সেই টাকা তো ডেস্টিনি হাইকোর্ট নিযুক্ত বোর্ডের নিয়ন্ত্রণে।
তো এখানে টাকা আমরা আত্মসাৎ করবো কেমনে? আমরা কি তোকে মতো আচোদা যে আমরা ক্যাশ টাকা নিবো? যাই হোক, এই দালাল এটারও ধরুম পরে, এটারও আরো কিছু কিচ্ছা কাহিনী আমার কাছে আছে, আরো কীর্তি কাহিনী আছে। এই যে কোশেয়ারের কিছু বিষয় করছে, এটা নিয়ে পরে আরেকদিন আলোচনা করবো না। সুলতান মাহমুদ সালাম দিয়েছেন, জি ওয়ালাইকুম সালাম। মনিরুল ইসলাম মনির, চাঁপাইনবাবগঞ্জ থেকে সিনিয়র পিএইচডি, জি ধন্যবাদ। তাহলে দেখেন, যে আলোচনাটার মধ্যে আমরা ছিলাম, এরা আসলে কিন্তু হাতে গোনা কিছু। এই যে দেখেন, যেগুলা টাকা দিয়া বিচে আটকাই গেছে, 2 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ দিয়া যেগুলার বিচি আটকাই গেছে, এগুলাই কিন্তু এখন বাধ্য হইয়া এই সমস্ত কার্যক্রমে আইতে হয়। আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিই। এই যে এরা যে ইফতার পার্টি টাটি করছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, ইফতার পার্টিতে ঘুরে ফিরে সব এগুলাই। মানে যেই ব্যানার হয়তো বা একটা, কখনো এই ব্যানার কখনো ওই ব্যানার, ওই যে 5-6টা ব্যানারের কথা কয় না, কখনো এই ব্যানার কখনো ওই ব্যানার, ব্যানার যাই হোক, লোক কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওই যে ওগুলাই হাতে গোনা। একেবারে ওই যে ধরেন 1-150 কোম্পানির যেগুলা 4-5 লাখ 10 লাখ 20 লাখ করে টাকা দিছে, হিসাব করলে ধরেন 400-500 থেকে 1000 আছে যেগুলো টাকা দিয়া ধরা খাইছে বা আটকা পড়ে আছে। এখন এই টাকার সমন্বয়ের লেগা হইলেও এগো আইতে হয়। তাইলে দেখেন, এইসব তারপরেও যদি ধরি 50,000, এর বাইরেও তাইলে ডেস্টিনির আরো 44,50,000 বিনিয়োগকারী আছে। তো আমি বলবো, এই যে আলিস সেন্টারের যে জিগরি ভাইরা, আপনারা ওই 44,50,000 বিনিয়োগকারী পর্যন্ত কি টাচ করতে পারছেন? পারেন নাই। ওই মানে সিংহভাগ বিনিয়োগকারী যারা এখনো ডেস্টিনি গ্রুপের টাচেই আসে নাই, এদেরকে টাচ করেন, এদেরকে রিচ করেন, দেখবেন আপনাদের টিম দেনার দেন অনেক একটা পর্যায়ে। আমি জানি আপনারা অনেক গতিশীলভাবে কাজ করতেছেন, একটা সেন্ট্রালাইজ ওয়েতে আপনারা কাজ করতেছেন। ঈদের পরেও হয়তো আপনাদের আরো কিছু ভূমিকা আমরা দেখব, বাট আমি জাস্ট কিছু বিষয় আপনাদের সাথে একটু সমন্বয় করতে লাগলাম, এই আর কি। আসলে দেখেন, এরা একটা সাইকোলজিক্যাল গেম খেলতেছে। বিশ্বাস করেন, এই যে আলিস সেন্টার যে দখল করতে আইছিল, আলিস সেন্টার যে, এটা জাস্ট তাদের একটা সাইকোলজিক্যাল গেম, যাতে আপনারা উত্তেজিত হয়ে গ্যাঞ্জাম করেন। এবং সুলতান মাহমুদ লিখছেন, ঈদ মোবারক, জি ধন্যবাদ। তাহলে দেখেন, এদের মূল ষড়যন্ত্র কি? এদের মূল ষড়যন্ত্রের একটাই ফরম্যাট। এমদাদ ভাই লিখছেন, যেহেতু এনএফসি বোর্ড অনুমোদিত, সেহেতু এই বিষয়টি আদালত রাইট। এনএফসি কার্ডের বিরুদ্ধে যেই কথা কব, এটাই কিন্তু আদালত অবমাননার শামিল। কয় এনএফসি কার্ড বলে অবৈধ, আবার একটা হিসাব দিছে দেখেন কত। আসলে দেখেন, এই যে আওয়ামী লীগ এখন কি করতেছে, আওয়ামী লীগ যেরকম এখন গুজব ছড়াইতেছে, মানে গুজব ছড়াছা আওয়ামী লীগের যেমন এখন আর কোনো কিছু নাই। ওই যে আওয়ামী লীগের দালাল গুলো আছে, কয় অমুক দিন আপাইসা পড়বো, অমুক দিন চট করে ঢুকে পড়বো, অমুক দিন এই হইতেছে, অমুক দিন সেই হইতেছে, আর্মি কু করতেছে, খালি গুজব ছড়াইতেছে না? ওই যে আওয়ামী লীগের দালালের বাচ্চাগুলা ইউনূস সরকারের বিরুদ্ধে, সেম ডেস্টিনি বিরোধী যে দালালের বাচ্চা, যে প্রতারকের বাচ্চাগুলো আছে, এইগুলোও কিন্তু এখন সেম গুজব ছড়াইতেছে। কি গুজব কয়? কি ওই যে ওই ডিন ভেরিফিকেশনে বলে 1000 করে টাকা নিছে এই বোর্ড। এই ডিন ভেরিফিকেশন কি পুরো ফ্রি না? তাহলে দেখেন, এটা গুজব ছড়াইতেছে, কয় ডিন ভেরিফিকেশনে বলে টাকা নেওয়া হয়েছে। ডিন ভেরিফিকেশন ফ্রি। এবং এনএফসি কার্ডের ক্ষেত্রে এখানে কোনো যার আগ্রহ হয়েছে তারা এসে এনএফসি কার্ড করছে। এবং এনএফসি কার্ডের ক্ষেত্রে কিন্তু প্রসেস দুইটা। একটা হলো আপনি আবেদন করছেন কিন্তু টাকা জমা দেন নাই, আবেদন হয়ে রয়েছে। আবার আরেকটা হচ্ছে, যারা টাকা জমা দিছে তারা তো তাদের হাতেই বিকাশে টাকা পাঠাইছে অথবা ব্যাংকে টাকা জমা দিয়ে দিছে। তাহলে এটা আমাদের হাতে, বা আমরা তো ক্যাশ এসব কিছু নেই। এগুলো তো আচোদা। আর আচোদা এগুলো তো সবসময় ক্যাশ টাকা নিয়ে কমিশন রাখিয়া বাকি টাকা বালিশের তলে দেওয়ার অভ্যাস। তো এগুলো মনে করছে আমরাও মনে হয় এই কামই করছি। এগুলো তো চোর, তো এগুলা বুঝছেন না, এই কারণে মনে করছে আমরাও মনে হয় চোর। কিন্তু আসলে তো আমরা টাকা পয়সা তো সব ব্যাংকের মাধ্যমে নিছি। এই বেকুব এগুলো তো বুঝে নাই। যাই হোক, তাইলে এইখানে এদের মূল যেই বিষয়টা আমি আপনাদের বলতে চাইছিলাম, এদের মূল বিষয়টা হলো একটা ফরম্যাট তৈরি করে, একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। পিএইচডি ফরম্যাট ভাই যারা আপনাদের কইতেছি, মানে আপনাদের মেন্টালি একটা প্রেসারে রাখা। এই যে কয়দিন আগে দেখলাম না, একটাই কইছিল যে পতিতালয় পতিতা দিয়া আলিস সেন্টার ঘেরাও করবে, তো এক বক্তব্য দিয়া হ্যাঁ কই আছে কে জানে। এই বিষয়গুলোই হলো তাদের একটা মেন্টাল প্রেসার। কারণ তাদের হাতে এখন তো অ্যাকচুয়ালি কিছু নাই। আলিস সেন্টারের এই জন্যই আলিস সেন্টার দখলটা তাদের জন্য খুবই জরুরি ছিল। মানে আলিস সেন্টারে এই জন্যই 26 তারিখে কামড় বসাইছিল। তাইলে এখন দেখেন, এরা এখন দেন ইউ উইন নামে যে কথাটা আছে, এই ফরম্যাটে যেহেতু তারা আছে, তাহলে এখন আপনাদের আইনি অবস্থানে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র পিএইচডি জমশেদ আলী লিখেছেন, আলিস সেন্টার দখল করতে হবে কেন? রফিকুল আমিন হচ্ছে সাবেক এমডি, শহীদ সিরাজুম্মনির সহ অন্যরা হচ্ছে ডেস্টিনি বিনিয়োগকারী, তারা আলিস সেন্টারে যায় না। আর আলিস সেন্টারে যারা বসে আছে তারা হচ্ছে হাইকোর্ট নিযুক্ত বোর্ড, রাইট। সাগর শাহরিয়ার লিখেছেন যে শালা ডেস্টিনির বিরুদ্ধে কথা বলবে তাদের পিটাবো ধরে। এবার ভাই, এবার শুধু আপনি না, এবার সারা বাংলাদেশের বহুত বিনিয়োগকারী আছে। ঈদের পরে বহুতেই রেডি হয়ে রয়েছে। এরা আসলে
যা করার করব আর কি। যাই হোক, এমদাদুল হক বলছেন, এমদাদ ভাই বলছে এনএফসি জমা হয়েছে 1000, তারা 20,000 বলছে। রাইট, এনএফসি কার্ড হয়েছে 1000 আর ডিন ভেরিফিকেশন হয়েছে 20,000। এই আচোদার বাচ্চারা এনএফসি আর ডিন ভেরিফিকেশনের পার্থক্য বুঝে না। যাই হোক, বুঝবো কেমনে? এই বেকুব না হইলে তো আর দালালি করা যায় না, জানেন না, তাই না? তাহলে দেখেন, যেটা কইতেছিলাম, আপনারা এখন যথাযথ আইনি পদক্ষেপ নেন, অ্যাটলিস্ট এই কাজটা আপনারা করেন। যদি না করেন, কেন কইতেছি এটা, কারণ সামনে যে এই ধরনের ঝামেলা যে এরা আর করবে না, এর কোনো নিশ্চয়তা আছে? করতে হতে পারে, আশা করি আর করবে না, যে ডলা খাইছে, কিন্তু তারপরেও, কারণ তাদের তো এখন এই যে দেন ইউ উইন ফরম্যাট, দেন দে ফাইট ইউ পর্যায়ে আছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো, তাহলে আপনাদের কি আমি গ্যাঞ্জাম করতে বলতেছি? নো, গ্যাঞ্জামের কথা বলতেছি না ভাই। এরা যে জিনিসটা চাইতেছে আমরা যেন গ্যাঞ্জাম করি, এদের এই ট্র্যাপে পা দেওয়া যাবে না। এরা চাইতেছে আমাদেরকে প্রভোগ কইরা একটা সংঘর্ষের সৃষ্টি করতে। আমি এই সংঘর্ষের কথা বলতেছি না, আমি কি বলতেছি, যথাযথ আইনি পদক্ষেপ নিতে বলতেছি। আসেন, আমি আপনাদেরকে এই যে 2000 লিমিটেড এবং ডেস্টিনি মাল্টিপারপাস কেন্দ্রিক যে দুইটা বিষয়, মানে তারা যে আলিস সেন্টার দখল করতে আসছিল, মানে আলিস সেন্টারে যে কামড় দিতে আইছিল, আর মাল্টিপারপাস নিয়ে যে সিপা সাপা দিয়া কমিটি করে মানে ইয়া করার চেষ্টা করতেছে, এই ক্ষেত্রে আমি আপনাদের কয়েকটা শিক্ষা বুদ্ধি দিই। আপনারা অনেক বুদ্ধিমান জ্ঞানী মানুষ, আপনারাও নিশ্চয়ই পদক্ষেপ নিয়ে রাখছেন। জাস্ট আমি আপনাদেরকে কিছু বুদ্ধি দিই, এইগুলা ফলো করলে দেখবেন সাউন্ড হইব না, কিন্তু সব আলিফের মতো সোজা হয়ে যাব। মানে আপনারা সংঘর্ষ যদি করেন, বা আপনারা যদি একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়, মানে আপনারাও যদি এই পর্যায়ে, তারা কিন্তু এটাই চাইতেছে যে আপনারা যেন একটা সিন ক্রিয়েট করেন, তো আপনারা এটা করেন নাই, আশা করি করবেন না। তাইলে কিছু একটা তো করতে হবে, কিভাবে করা যায়, এইটাই হইল টেকনিক্যাল পলিসি। 1 নাম্বার, আপনারা হাইকোর্টে যেহেতু বোর্ডে যারা আছেন বা শেয়ার হোল্ডার যারা আছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা অ্যাটলিস্ট একটা জিডি করেন, আলিস সেন্টার কেন্দ্রিক ইস্যুটা নিয়ে একটা জিডি করেন। দেখবেন ঠান্ডা, আলিস নিয়ে লাফালাফি দেখবেন টোটালি বন্ধ, অলরেডি বন্ধ হয়ে গেছে, দেখবেন টোটালি বন্ধ হয়ে যাব। 2 নাম্বার, আপনারা আপনাদের অবস্থান থেকে এই যে ব্যবস্থাপনা কমিটি হয়েছে না মাল্টিপারপাসের, আমাকে হিসাব সভাপতি, এইটার ব্যাপারে আপনারা একটা কাজ করতে পারেন। মনে আছে প্রথম ধাপে আমরা যখন নির্বাচনের জন্য কাজ শুরু করলাম, তখন আমাদের যে বাধা দিল, যে 300 350 মতো আমরা কিন্তু ভোটার হয়েছিলাম। তা আমাদের এই যে ভোটাধিকার যে নষ্ট হয়েছে, আমাদের যে এই ভোটাধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, এই আমগো ভোটার গো স্বাক্ষর সম্বলিত একটা অ্যাপ্লিকেশন আপনারা সমবায় অধিদপ্তরে জমা দেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের এই যে 300 350 আমরা ভোটার হয়েছিলাম, পরে তো ওই যে আরো দালালের গোষ্ঠী যারা এগোর তারা হয়েছে, কিন্তু আমরা যারা প্রথমে যারা আমরা হয়েছিলাম, আমাদের পক্ষ থেকে আমরা যারা ভোটার হয়েছিলাম, আমগরে নিয়া আপনারা নির্বাচনের দিন বা ওই যে 7 তারিখের দিন আপনারা একটা মানববন্ধন করেন। সেটা সমবায় অধিদপ্তরের সামনে হইতে পারে, সেটা সাহারা সেন্টার যেখানে নির্বাচন হইব এটার সামনে হইতে পারে, সেটা আলিস সেন্টারের সামনেও হইতে পারে, সেটা প্রেস ক্লাবেও হইতে পারে। কি সেটা, যে ডেস্টিনি মাল্টিপারপাসের পকেট কমিটির বিরুদ্ধে ডেস্টিনি মাল্টিপারপাসের সদস্যদের প্রতিবাদ এবং মানববন্ধন, এই জাতীয় একটা ইভেন্ট আপনারা হাতে নিতে পারেন। পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা প্রথম সারির মিডিয়ার যারা রিলেটেড আছেন, তাদেরকে এইখানকার এই যে কার্যক্রম, যেই কার্যক্রমগুলো হইতেছে, নির্বাচনের আগেই কমিটি করে এই যে এক ধরনের বেআইনি অপতৎপরতা চালানো হইতেছে, যেখানে হাইকোর্টের রায়ে বলা আছে এটার অবসায়নের, তার মানে হাইকোর্টের সর্বশেষ রায় এটা অবসায়ন বহাল থাকা অবস্থায় এই অবসায়নের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রিভিউ না কইরা নির্বাচন করার কি দরকার এখন? তাইলে এই ব্যাপারটা নিয়ে আপনারা এই মিডিয়াগুলোতে এই মেসেজগুলো থ্রো করেন। আমরা তো আছি, আমরা যারা আছি, আমরা তো আমাদের অবস্থান থেকে তো ভোটার হিসেবে আমাদের যে ভূমিকা রাখা দরকার, যেখানে যেটা আমরা ভোটার যারা আছি আমরা প্রস্তুত আছি। এবং এর বাইরে আমার বিশ্বাস, আমরা যারা ভোটার আছি আমাদের বাইরেও আরো অনেক বিনিয়োগকারী আপনারা পাবেন, যারা এই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি। জাস্ট তাদেরকে অর্গানাইজ করেন। আমি আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল যারা আছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা ডেস্টিনি মাল্টিপারপাসের এই কার্যক্রমটার ক্ষেত্রে এই ছোট্ট কাজটা করেন। দেখবেন এগুলা লাফালাফি দেখবেন সব বন্ধ হয়ে যাব। এই যে আমাদের যারা বিনিয়োগকারী, এই সিংহভাগ বিনিয়োগকারী, এরা কিন্তু তলের খবর জানে না। মানে 22 সালে যে হাইকোর্ট রায় দিয়া এটা অবসায়নের রায় দিছিল, এটা কিন্তু এরা জানে না।
কারণ এগুলো এদেরকে জানানো হয় না। তো তারপরে হাইকোর্টের যে রায়টা হয়েছিল, এই অবসায়নের বিরুদ্ধে যখন এই মাল্টিপারপাসের পক্ষ থেকে আপিল করা হইল, তখন আবার আমাদের পক্ষে রায় আসলো। তার মানে কি, ওই অবসায়নটা কি হইল, স্টে হইল। কিন্তু তখন আবার দুদক আমাদের বিরুদ্ধে যাইয়া চেম্বার জজে যখন আপিল করলো, তখন দুদকের পক্ষে আবার চেম্বার জজ রায় দিল, দিয়ে আবার অবসায়ন বহাল করলো। পরবর্তীতে আমরা যখন এই অবসায়নের জন্য আবার সুপ্রিম কোর্টে গেলাম, হাইকোর্টে আমরা গেলাম, তখন তারা বলল যে আপনারা তো 2টা আপিল করছিলেন, এর ভিতরে একটা আপিল তো করছেন, আর আরেকটা হলো বাকি আছে, ওইটা কমপ্লিট কইরা আসেন, তারপরে আমরা আমাদের মতো কইরা আপিল করার বিষয়টা আমরা দেখব এবং আপনাদের বিষয়টা আমরা বিবেচনা করব। তো তখন আমরা যখন আবার হাইকোর্টে গেলাম, হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্ট আমাদের কোনো আপিল না শুনে ওই পুনরায় অবসায়নের রায়টাই কি রাখলো, বহাল রাখলো। তাহলে দেখেন, সর্বশেষ ডেস্টিনি মাল্টিপারপাসের বর্তমান অবস্থা কি। হাইকোর্ট 22 সালে যে রায় দিছিল অবসায়নের রায়, সেই অবসায়নের রায়টাই বহাল আছে। তাহলে এখন আমাদের বিনিয়োগকারীদের ক্ষেত্রে এখন আমাদের ভূমিকা কি? এখন অ্যাকচুয়ালি যে কোনো বিনিয়োগকারী বা বিনিয়োগকারী গোষ্ঠীর পক্ষে আমাদের একত্রিত হয়ে এই হাইকোর্টের এই অবসায়নের রায়ের ব্যাপারে সুপ্রিম কোর্টে রিভিউ করার অপশন বা আদালতের দ্বারস্থ হওয়াটাই হলো এই মুহূর্তে আমাদের জন্য একটা সঠিক এবং উপযুক্ত বিষয়। তাইলে এই সময়ে এই কাজটা না কইরা গোপনে এই নির্বাচনের একটা তামাশা কইরা এইভাবে 12টা পদে 12টা নমিনেশন নিয়ে এই পকেট কমিটি কইরা এই কমিটির কার্যক্রম করার উদ্দেশ্যটা কি, আমরা বিনিয়োগকারীরা এটা এখন জানতে চাই। আর কালকে এই তথ্যটা লিক হয়ে যাওয়াতে আমি যারা এই কাজটা করেছেন আমি আপনাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই, যে এই গোপন অপতৎপরতা যেটা সেটা পাবলিকলি ফাঁস করে দিয়েছেন, যার কারণে আমরা এটা জানতে পারলাম। আপনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ। সিনিয়র পিএইচডি রংপুরের আমাদের জিয়াউর হক জিয়া ভাই লিখছেন, সবাই যখন আলিস সেন্টারে আসতে বলছো উনি তখন ওই সময় না এসে 26 তারিখে সিন ক্রিয়েট করতে আসছে, বুঝলাম না ভাই। এটা না বোঝার তো কিছু নাই, কারণ তাদের মূল লক্ষ্যই হলো এখানে একটা সংঘর্ষ বা একটা টেকনিক্যাল প্রবলেম তৈরি করা, যাতে একটা ঝামেলা হয়, আর ঝামেলা হলে যেন সব কাজ বন্ধ হয়ে যায়। সব কাজ বন্ধ হয়ে গেলে তো আমাদের লস, কিন্তু তাদের তো লস না, তারা ওইটাই চায়। তো তাদের ওই ট্র্যাপে আমরা পা দেই নাই, পা দেওয়াও যাবে না। এখন টেকনিক্যালি তাদের এই বিষয়গুলো আমরা যেভাবে ডিল করছি এভাবেই ডিল করতে হবে, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করতেছি। তাহলে দেখেন, এখনকার যে প্রক্রিয়া বা এখনকার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই মুহূর্তে আমাদের অবস্থান থেকে শুধুমাত্র আইনি পদক্ষেপ নেওয়াটাই সবচেয়ে ইফেক্টিভ। কোনো গ্যাঞ্জামে জড়ানো যাবে না, কোনো সংঘর্ষে জড়ানো যাবে না, যেটা তারা চায়। এই তাদের এই প্রভোকিং এ পড়ে, তাদের এই ট্র্যাপে পড়ে কোনো সিন ক্রিয়েট করা যাবে না। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন কৌশলগতভাবে আইনের বিভিন্ন ধারা মোকাবেলার মাধ্যমে, আইনের বিভিন্ন ধারা অনুসরণের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি। মানে মূল বিষয়টা হলো, তাদের সাথে আমাদের ব্যক্তিগতভাবে আর কোনো মোকাবেলা করার প্রয়োজন নাই। আমরা এখন এই প্রতারক চক্রকে, আমরা এখন এই দালাল চক্রকে আইনের মুখোমুখি দাঁড় করাই দিব, দ্যাটস ইট। তাহলে এই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডকে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আমাদের যারা শেয়ার হোল্ডার আছেন তাদেরকে, আর আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আমরা যারা বিনিয়োগকারী আছি তাদেরকে। আর এই বিনিয়োগকারীদেরকে এই মুহূর্তে লিড যারা দিচ্ছেন, যারা লিড দিচ্ছেন তারা হচ্ছেন ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল যারা আছেন তারা। তো ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল যারা আছেন, আপনারা দয়া কইরা এই ব্যাপারগুলায় যথাযথ উদ্যোগ নেয়ার ক্ষেত্রে মালিক পক্ষের সাথে লিয়াজো করেন। যেহেতু হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সাথে এবং এর বাইরে যারা শেয়ার হোল্ডার আছেন, যেমন জনাব আশরাফুল আমিন এবং আরো যারা যারা শেয়ার হোল্ডার আছেন, এদের সাথে যেহেতু গোলাম রব্বানী সুমন আছেন বা আরো অনেকে আছেন যাদের সাথে আপনারা সমন্বয় করতেছেন, আপনারা দয়া কইরা পিএইচডি ফোরামের দায়িত্বশীল জিগরি ভাইরা, আপনারা দয়া কইরা এই মালিক পক্ষের সাথে, আলিস সেন্টারের দায়িত্বশীলদের সাথে এই ধরনের ভূমিকাটুকু আপনারা রাখেন। একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে এটাই আমাদের চাওয়া। চাঁপাইনবাবগঞ্জের মনিরুল ইসলাম লিখেছেন, ঋণ খেলাপি কেন বোর্ডে থাকবে? আইনত তো এটা সুযোগ নাই। যাই হোক, এগুলোর ব্যবস্থা অবশ্যই দায়িত্বশীলরা নেবেন বলে আমরা বিশ্বাস করি। তো এবার আসি মাল্টিপারপাসের একটা ছোট্ট আর একটা বিষয় নিয়ে, তারপরে আমরা ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। মাল্টিপারপাসের ক্ষেত্রে যেটা, মাল্টিপারপাসের কার্যক্রমের ক্ষেত্রে আরো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, মাল্টিপারপাসের
সার্ভার বর্তমান যেটা, এই যে সার্ভারটা, এই সার্ভারটা যিনি মেনটেন করতেছে ওনার নাম হলো মাহবুব আলম মুন, যিনি বর্তমান এই যে সামনের কমিটির সাধারণ সম্পাদক জনাব আজম আলীর ছেলে। তাহলে আপনারা দেখেন এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? মানে আপনি যেই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক কিছুদিনের মধ্যে হইতে যেতেছেন, যেটা ভোটারবিহীন সিলেক্টেড, সেই প্রতিষ্ঠানের সার্ভারের মেনটেনেন্স এবং সার্বিক বিষয়ের দায়িত্ব যদি তার ছেলের কাছেই থাকে, তাহলে এটা তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তাহলে এই ব্যাপারটায় মনোযোগ দেওয়ার জন্য আমি দায়িত্বশীলদের প্রতি বিনয়ের সাথে আহ্বান করব। এবার আসেন ধন্যবাদ পর্বে চলে যাই। আমি সবসময় প্রত্যেক পর্বেই ধন্যবাদ দিই, আজকেও ধন্যবাদ দিব। প্রথমেই ধন্যবাদ দিব আমাদের অনারেবল টু হাই অফিসিয়ালস অ্যান্ড টু গার্জিয়ান অফ ডেস্টিনি গ্রুপ, যাদের নেতৃত্বে এবং যাদের সাহসী সিদ্ধান্তের কারণে 2020 সালে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া প্রতিষ্ঠান ডেস্টিনি আবারও তলবি সভার মাধ্যমে পুনরুজ্জীবন পেয়ে আজকের এই জায়গায় এসেছে। সেই তলবি সভার দুই কারিগর, আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং আমাদের শীর্ষ কর্মকর্তা এবং আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত। আমাদের এই দুই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ পর্ব শুরু করছি, কারণ ওনাদের সেই সাহসী ভূমিকার কারণে আজকের এই তলবি সভা হয়ে আজকের এই ডেস্টিনি। সো স্পেশাল থ্যাঙ্কস গোস টু দিস টু অনারেবল গাইস, অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং অনারেবল হাই অফিসিয়ালস অফ ডেস্টিনি গ্রুপ জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত। আপনাদের দুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের অনারেবল অ্যানাদার ফাউন্ডার ডিরেক্টর যারা এই মুহূর্তে বিদেশে আছেন, তাদের মধ্যে বিদেশে যে সকল শেয়ার হোল্ডার, ডাইরেক্টর, ফাউন্ডার ডাইরেক্টর ডায়মন্ড সহ ডেস্টিনির পরিবারের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই তাদের সবাইকে চমৎকারভাবে যিনি সমন্বয় করে একটা লিডিং রোল প্লে করছেন, আমাদের অনারেবল অ্যানাদার ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি, আপনিও অত্যন্ত কৌশলগতভাবে এই চড়াই উতরাই পেরিয়ে এই প্রতিষ্ঠানটাকে বিভিন্ন ফরম্যাটে নিয়ে যাচ্ছেন, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। এর বাইরে আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের আরো দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর জনাব আহমেদ মুশফিক আনাম এবং জনাব ইকবাল জামাল, আপনাদের দুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এর বাইরে আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা শেয়ার হোল্ডার, আমাদের শেয়ার হোল্ডিং ডিরেক্টর যারা আছেন, যে 13 জন যারা আছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের ট্রেড লাইসেন্স যার নামে হয়েছে, আমাদের অনারেবল ডিরেক্টর অফ হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড জনাব জাকির হোসেন কিসলু, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা এই জন্য যে সর্বশেষ এমএলএম লাইসেন্সের যে আবেদনটা, সেই আবেদনটা আপনি স্বাক্ষর করে জমা দিয়েছেন, এই জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। এবং বাংলাদেশের যে কোনো রাষ্ট্রীয় দপ্তরে এই মুহূর্তে ডেস্টিনির রাষ্ট্রীয়ভাবে যে কোনো দপ্তরে ডেস্টিনির অভিভাবক বা প্রতিনিধি এখন কে? জনাব জাকির হোসেন কিসলু, আপনি। কারণ ট্রেড লাইসেন্স কার নামে? এখন আপনার নামে। তো আশা করি সামনে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এই কার্যক্রমটাকে আপনি সহ আরো সবাই এগিয়ে নিয়ে যাবেন। আপনাদেরকেও ধন্যবাদ। স্পেশাল থ্যাঙ্কস অবশ্যই দিব আমাদের সদ্য সাবেক আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর এবং সব সময়ের জন্য যিনি থাকবেন শেয়ার হোল্ডার তার সাবেক হয় না, আমাদের অনারেবল শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিন, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। কারণ গত 6 থেকে 7 মাসের কার্যক্রমে আপনি ডেস্টিনিকে একটা চূড়ান্ত ফরম্যাটে দাঁড় করিয়ে এনে তারপর আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। আশা করি সামনে আপনি আরো গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন এবং বোর্ড বা আপনার নিয়োগ হোক বা না হোক, আপনি শেয়ার হোল্ডার হিসেবে যেভাবে আছেন, আপনার এই প্রক্রিয়াটাই আসলে একটা পদের চেয়ে অনেক বেশি বড় ভূমিকা রেখে যাচ্ছে। মানে আপনি শেয়ার হোল্ডার হিসেবে যে ভূমিকা রাখছেন এতদিন বা রাখতেছেন, এটাই একটা পদবীর চেয়ে অনেক বেশি। অতএব আপনার পরবর্তীতে নিয়োগ হবে কি হবে না বা সার্বিক বিষয়গুলো নিয়ে এগুলোর উপরেও আসলে কার্যক্রম আটকে থাকবে না, এটা আমরা বিশ্বাস করি। তো আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা যে আপনি আপনার 6 মাসের
দায়িত্বশীল কার্যক্রমে ডেস্টিনিকে অনেক গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে নিয়ে এসেছেন এবং আপনি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। 6 মাসে আপনি যা করেছেন বিগত 6 বছরেও ডেস্টিনির এতগুলো কাজ হয়নি। এই জন্য জনাব আশরাফুল আমিন, স্পেশাল থ্যাঙ্কস অ্যান্ড স্পেশাল স্যালুট গোস টু ইউ। আর আমাদের আলিস সেন্টারের জিগরি ভাই যারা আছেন, আপনাদের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা। আমাদের চাঁপাইনবাবগঞ্জের জমশেদ আলী সিনিয়র পিএইচডি, উনি লিখেছেন, আমার কাছে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সাবেক এমডি রফিকুল আমিনের মতো ব্যক্তি যদি এনএফসি কার্ড নিয়ে ভুল তথ্য প্রচার করে তাহলে আমরা কোথায় যাব? সমস্যা নাই, যা খুশি তাই করুক। এখন এই যে দেখেন, আমি এই একটা বিষয় শুধু আপনাদেরকে বলবো যে 2012 সালের সময়ে রফিকুল আমিন যেই নিরঙ্কুশ গ্রহণযোগ্যতা পেতেন বা নিরঙ্কুশ জনপ্রিয়তা ওনার ছিল বা নিরঙ্কুশ সার্বজনীন একটা সম্মান ওনার ছিল, এই 2025 সালে এসে ওনার সেই নিরঙ্কুশ গ্রহণযোগ্যতা এখন আর নাই। ওনার নিরঙ্কুশ সেই নেতৃত্ব আর নাই। ওনার সার্বজনীন গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা কোনো কিছুই আর নিরঙ্কুশ নাই। এটা যদি উনি না বুঝেন তাইলে এটা ওনারই লস। আর উনি না বুঝলে কিছু করার নাই, এটা ওনারটা উনি বুঝুক। বিনিয়োগকারী হিসেবে 2012 সাল আর 2025 সালের পার্থক্য হয়ে গেছে, এটা আমরা বুঝতেছি। ওনারা যদি না বুঝলে নাই, এটা তাগো ব্যাপার। যাই হোক, ধন্যবাদ পর্বে ছিলাম। আমি আমাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীলদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। বিশেষভাবে আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমাদের আমিন ভাই অত্যন্ত দূরদর্শী একজন মানুষ এবং অত্যন্ত ডাইনামিক একজন লিডার। আসলে কখন কোন কার্ডটা মাঠে ছাড়তে হবে, আবার কখন কোন কার্ড আবার মাঠ থেকে তুলতে হবে, এই ব্যাপারে ওনারা কিন্তু দারুণ উস্তাদ। তারপরে আমাদের পিএইচডি ফোরামে আরো একজন চমৎকার দায়িত্বশীল ব্যক্তি আছেন, আমাদের ওয়াসিম ভাই, যে প্রেজেন্টেশন করেন যিনি, ওয়াসিম ভাই। তারপরে আমাদের পিএইচডি ফোরামে আরো একজন দায়িত্বশীল আছেন আসাদ ভাই। আসাদ ভাইয়ের ক্ষেত্রে আমি বলবো যে ওই যে আপনাকে যেটা বলছে যে আলিস সেন্টারে লাইভ নিষিদ্ধ, আলিস সেন্টারে লাইভ নিষিদ্ধ, এটা সমস্যা কি? আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইভ করবেন, কোনো সমস্যা নাই। আর আলিস সেন্টারে আমাদের কার্যক্রম না করাটাই ক্ষেত্র বিশেষে কিছু ক্ষেত্রে উত্তম বলে আমি মনে করি। যেমন দেখেন, একটা উদাহরণ দিই, যখন নাসিব ট্রেড সেন্টারে আমরা দেখতাম ডেস্টিনির হেড অফিস, তো ওইখানে কিন্তু বিনিয়োগকারীদের কোনো ফাংশন ছিল না। অ্যাকচুয়ালি কোম্পানির কর্পোরেট অফিসে তো বিনিয়োগকারীদের কোনো ফাংশন এমনিও নাই। ওখানে পরিচালকরা থাকবে, মানে ওই শেয়ার হোল্ডাররা যাবে, অফিসিয়ালস যারা আছে, কর্মকর্তা কর্মচারী তারা যাবে। বিনিয়োগকারী যারা আছে তাদের তো হেড অফিসে কোনো অ্যাক্টিভিটিস নাইও। আমাদের আসলে বসার জায়গা নাই বিধায় আমরা তো আলিস কেন্দ্রিক অ্যাক্টিভিটিস চালাইছি, দ্যাটস ইট। তো সেই ক্ষেত্রে আমি আমার অবস্থান থেকে ব্যক্তিগত একটা বিষয় শুধু বলবো যে আলিস কেন্দ্রিক কার্যক্রমের ক্ষেত্রে আলিসে বসেই করতে হবে এমন কোনো কথা নাই। আমি আসাদ ভাইকে বলবো, আপনি আপনার লাইফ চালায় যান, আপনি আপনার কার্যক্রম চালায় যান। এখানে আলিসে বসেই যে করতে হবে এটা কোনো বিষয় না। আপনি যে কোনো জায়গা থেকে আপনার ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের যা অ্যাক্টিভিটিস আছেন এগুলো ইনশাল্লাহ আপনারা চালায় যান। আমরা যে কোনো জায়গা থেকেই আপনার যে কোনো ভিডিওকে রিসিভ করার জন্য বিনিয়োগকারীরা প্রস্তুত আছি, টেনশনের কিছু নাই। আসাদ ভাই, আপনি টেনশন করবেন না। আলিস সেন্টারে বসেই যে লাইভ করতে হবে দ্যাট ডাজন্ট ফ্যাক্ট। আপনি আপনার মতো করে লাইভ চালায় যান। ধন্যবাদ। এর বাইরে আরো অনেকে আছেন, যে এমদাদ ভাই, উনি কমেন্ট করলেন। এমদাদ ভাই সহ আরো আমাদের আমার একজন মিতা আছেন, বোরহান ভাই, তারপরে কামরুল ভাই সহ আরো অনেকেই আছেন এখানে যারা পিএইচডি ফোরামের। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের এই দায়িত্বশীল ভূমিকার কারণে আমরা গত প্রায় 6 থেকে 7 মাসে অনেকগুলো অ্যাক্টিভিটিস খুব অর্গানাইজড ওয়েতে ঐক্যবদ্ধভাবে করেছি। সামনে ইনশাল্লাহ আমরা সেই কার্যক্রমগুলো চালিয়ে যাব, এই বিশ্বাস আমরা রাখছি। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে শেষ করে দিব। বিনিয়োগকারী ভাইজানেরা, আপনাদের কাছে যে গ্রহণযোগ্য মনে হয় তার লগে থাকেন। হাইকোর্ট নিযুক্ত বোর্ড, রাষ্ট্রীয় অনুমোদিত একটা কাঠামোরে যদি আপনাদের কাছে বৈধ মনে হয় তাহলে এগুলোকে থাকেন। আর আপনাদের যদি মনে হয় যে এই সিপাসাপা দিয়া যারা জোর করে আলিস দখল করার অপচেষ্টা চালায়, আপনাদের যদি মনে হয় যে হেগুলোকে থাকলে ভালো, তো হেগুলোকে থাকেন। আপনারা যার সাথে কাম করতে মন চায় তার লগেই কাম করেন। সত্য প্রকাশিত হতে যাচ্ছে খুব অচিরেই। আপনারা তখন বুঝতে পারবেন সত্য কোনটা, সঠিক কোনটা। আমি আগেই কইছি, আজকেও কইতেছি যে ডেস্টিনির নিয়ন্ত্রণ এখন আর এই পৃথিবীর কারো হাতে নাই। ডেস্টিনির নিয়ন্ত্রণ এখন হলো আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের এই পৃথিবীতে পাঠাইছেন এবং সমগ্র বিশ্বজগৎ যার হাতে নিয়ন্ত্রিত হয়, সেই মহান রাব্বে কারিমের হাতে ডেস্টিনির বর্তমান নিয়ন্ত্রণ। উনি যেভাবে চাইতেছেন সেভাবেই ডেস্টিনির কার্যক্রম পরিচালিত হইতেছে এবং হবে। অতএব এই ডেস্টিনিতে হক প্রতিষ্ঠা হবে,
এই ডেস্টিনিতে ইনসাফ প্রতিষ্ঠা হবে, এই ডেস্টিনিতে মজলুমের বিজয় হবে এবং এই ডেস্টিনিতে জালিমের পরাজয় হবে। এইটা ডেস্টিনির চূড়ান্ত পরিণতি। মহান রাব্বে কারিম ডেস্টিনি গ্রুপকে সেই দিকেই নিয়ে যাইতেছেন। আর আমরা যারা বিনিয়োগকারী যারা আছি, আমরা যারা সচেতন বিনিয়োগকারী আছি, আমাদের যে কার্যক্রম আছে আমরা এই কার্যক্রম চালাই যাব। বিনিয়োগকারীদেরকে সচেতন করা, নিজে সচেতন হওয়া এবং সার্বিক কাঠামো এবং সার্বিক বিষয়গুলোর ইন্টারনাল অল ইনফরমেশন যতটুকু পাবলিকলি বলা যায় সবাইকে বইলা দিয়া সমস্ত বিনিয়োগকারীদেরকে সচেতন করার যে কার্যক্রম আমাদের চলছিল সেটা চলছে এবং সেটা চলবেই। কারণ ডেস্টিনি কারো বাপের না।